নমস্কার, আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প ভৌতিক বাঁশি। গল্পটি গল্পের ছলেই নেবেন। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। শুরু করছি আজকের গল্প ভৌতিক বাঁশি। অনির্বাণ ও নয়নতারার বিয়ে হয়েছে গত 6 মাস হলো। পূর্ব বর্ধমানে তাদের বাড়ি। মাত্র 3 মাসের আলাপ দুজনের। তারপরই বাড়ি থেকে দিন ঠিক করে দুজনের 4 হাত এক করে দেন অভিভাবকরা। শাশুড়ি শ্বশুর সকলের আদর যত্ন মাত্র 6 মাস জুটল নয়নতারার। এ নিয়ে তার মনে বড় আক্ষেপ। অনির্বাণের পোস্টিং হয়েছে জলপাইগুড়িতে, তাই অনির্বাণও নয়নতারাকে চলে যেতে হচ্ছে সেখানে। অনির্বাণের খুব মন খারাপ, তবু নিজের মনকে শক্ত করে নয়নতারাকে সে বোঝাতে থাকে। নয়ন, প্লিজ মন খারাপ করো না। যখনই সুযোগ পাবো আমরা এখানেই এসে কয়েকদিন করে থেকে যাব। তোমাকে কিছুদিন পরেই নিয়ে যেতাম, কিন্তু মারা রাগারাগি করছেন। আমি আসলে রান্না বান্না করতে পারি না তো সেভাবে, আর তোমারও এখানে একলা আমাকে ছাড়া ভালো লাগবে না, তাই না? তাই তোমার আমার দুজনের মায়েরই যৌথ সিদ্ধান্ত যে আমরা দুজনেই যাই। তবু যদি তোমার একান্তই আপত্তি থাকে তবে আরও কটা দিন এখানে থেকে যাও। আমি বরং একলাই যাই আপাতত, আর বাড়ির লোকের সাথে আমি কথা বলে নেব। নয়নতারা বলে, না না, হয় না। তোমার খাওয়া দাওয়া সব কিছুর অসুবিধে হবে, আর আমারও তো মন কেমন করবে তোমাকে ছাড়া। অনির্বাণ নয়নতারার গালটা টিপে দেয় আর বলে, তাই বুঝি? বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারা। ফোনে এক ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছিল। তিনি 2-3টি ভাড়া বাড়ির সন্ধান দিয়েছিলেন। তার মধ্যে জলপাইগুড়ির এই হরেন দত্তর বাড়িটা অনির্বাণদের পছন্দ হয়েছিল। বাড়িটিতে অন্য কোনো ভাড়াটে নেই। ওপর তলায় হরেনবাবু একাই থাকেন, নিচতলাটা ভাড়া দিতে চেয়েছেন। লোকটা ভারী অদ্ভুত, কেমন অদ্ভুত ভঙ্গিতে কথা বলেন। কোনো প্রশ্ন করলে কাট কাট উত্তর দেন। তবে একদিকে ভালো, ভাড়াটেদের সম্পর্কে তেমন মাথা ঘামাবেন না। অনির্বাণার নিজের মতো করেই থাকতে পারবে। না হলে এক একটা বাড়ির মালিক খিটখিটে হয়, তবে সবাই না। যাই হোক, একতলায় একটা শোবার ঘর, তবে বিরাট বড়। পাশে একটা রান্নাঘর, একটা বাথরুম। 1 সপ্তাহ হয়ে গেল। বেশ ভালোই কাটছিল তাদের। অনির্বাণ অফিস গেছে। দুপুরে নয়নতারা তার ঘরে শুয়ে আছে। হঠাৎ সে শুনতে পেল একটা বাঁশির আওয়াজ। খুব মিষ্টি সেই আওয়াজ। শুনতে শুনতে মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল নয়নতারা। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের আওয়াজে সম্বিত ফিরল নয়নতারার। অনির্বাণ ফোন করেছে। হ্যালো। হ্যালো, কি করছো? খাওয়া দাওয়া হয়েছে? এই ধরনের টুকটাক কথাবার্তার আদান প্রদান হয় দুজনের মধ্যে। রাতে অনির্বাণ বাড়ি ফিরতে নয়নতারা তাকে বলে, এই জানো, ওপরতলার হরেনবাবু না খুব সুন্দর বাঁশি বাজান। শুনে হেসে অনির্বাণ বলল, বাবা, বুড়োর আবার গুণ আছে বলতে হবে। পরের দিন আবার সেই বাঁশির আওয়াজ। রাতে অনির্বাণ অফিস থেকে ফেরায় নয়নতারার আবার সেই হরেনবাবুর গল্প। বাঁশির প্রশংসা নিয়ে বসল সে। অনির্বাণ নয়নতারাকে রাগানোর জন্য বলল, কি ব্যাপার বলো তো নয়ন, তুমি কি ওই বুড়োর বাঁশির আওয়াজে মুগ্ধ হয়ে বুড়োর প্রেমে পড়ে যাচ্ছ না তো? এই যে আর এক বিপত্তি হলো। নয়নতারা ঝাঁঝিয়ে উঠল। উফ, তোমার যত বাজে কথা। একটা বয়স্ক মানুষ, তাকে নিয়ে যত আজে বাজে বকা। তোমাকে আর কিছুই বলবো না, যাও তো। অনির্বাণ নয়নতারাকে চাপটে ধরে বলে, আরে রাগ করো না,
লক্ষ্মীটি, মজা করছিলাম তো। আর শোনো, কালকে সন্ধ্যের ফ্লাইটে ব্যাঙ্গালোর যেতে হবে, 2 দিন পর ফিরব। হঠাৎ ফিল্ডের কাজ পড়ে গেল। নয়নতারা অভিমানী সুরে বলল, কাল যাবে আর এখন বলছো? আমি এই 3 দিন একা একা কি করবো শুনি? অনির্বাণ হেসে বলল, তুমি না হয় ওই প্রশান্তিতে ওপরতলার দত্তবাবুর বাঁশি এনজয় করো, কেমন? বাজে লোক একটা, বলে মুখ বেঁকিয়ে নয়নতারা ঘুমোতে চলে গেল। পরের দিন সারা দিন অনির্বাণ গোছ কাছের মধ্যেই ব্যস্ত ছিল। সন্ধ্যের ফ্লাইট, দুপুরেই রওনা হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। নয়নতারার মনটা ভীষণ খারাপ। সে এর আগে কখনো একলা থাকেনি, বিছানায় শুয়ে আছে। হঠাৎ সেই বাঁশির মুগ্ধ করা শব্দ তার কানে গেল। নয়নতারা এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। দরজার বাইরে গিয়ে বাইরে থেকেই উঁকি মারল হরেনবাবুর ঘরে। হরেনবাবু চোখ বুজে এক মনে বাঁশি বাজাচ্ছেন, সোফার ঠিক মাঝখানটাতে বসে। নয়নতারার আগমনটা বুঝিসিনি আন্দাজ করতে পেরেছেন। চোখ না খুলেই বাঁশি থামিয়ে গম্ভীর গলায় বললেন, ভিতরে এসো। নয়নতারা অবাক হয়ে গেল। উনি বুঝলেন কি করে? নয়নতারা তো কোনো আওয়াজ করেনি। একটু ইতস্তত করে সে ঘরে ঢুকলো। উল্টো দিকের সোফায় বসার ইঙ্গিত পেয়ে বসলো। একটু ইতস্তত করেই নয়নতারা বলল, আসলে আপনার বাঁশির আওয়াজ আমি রোজ শুনি। এত সুন্দর, এত মিষ্টি আপনি বাজান, আমি একেবারে নেশাচ্ছন্ন হয়ে যাই। অনির্বাণ নেই, 2 দিনের জন্য বাইরে গেছে। একা একা ভালো লাগছিল না, তাই আপনার বাঁশি শুনতে চলে এলাম। হরেনবাবু বললেন, তা ভালো করেছো। আমি আমার বাঁশির শব্দে কাউকে মন্ত্রমুগ্ধ করতে পারলে খুব খুশি হই। কথাগুলো ভদ্রলোক এক অদ্ভুত ভঙ্গিতে বললেন। বাঁশি শুনতে শুনতে কতটা সময় কেটে গিয়েছিল নয়নতারা তা জানেই না। অনির্বাণের ফোনটা আসায় ঘোর কাটে তার। ফোনটা হাতে নিয়ে হরেনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে চলে আসে সে। অনির্বাণের ফ্লাইট ছাড়ার আগে ফোন করেছিল সে। ব্যাঙ্গালোর পৌঁছে রাতে ফোন করলো অনির্বাণ। নয়নতারা কথায় কথায় হরেনবাবুর কথাও বলল। পরের দিন সারা দিন অনির্বাণ কাজে ব্যস্ত থাকায় নয়নতারার সাথে আর ফোনে কোনো কথা হয়নি। সন্ধেবেলা ফোন করে জানায় সে কালকে ফিরছে। মানে আরেকটা গোটা সন্ধে, গোটা রাত নয়নতারাকে একলা থাকতে হবে। কিন্তু মোটেও একাকিত্ব বোধ করছে না নয়নতারা, বরং সারাটা দিন যেন ঘোরের মধ্যে থাকে। অনির্বাণ এয়ারপোর্টে নেমে গাড়ি করে ফিরছে। মনে মনে ভাবছে নয়নতারাকে সারপ্রাইজ দেবে, কারণ আজ রাতেই সে ফিরে পড়েছে। কিন্তু নয়নতারাকে জানায়নি। মেয়েটা যে কত খুশি হবে। একা থাকতে নয়নতারার একেবারেই ভালো লাগে না, সেটা অনির্বাণ জানে। 7-5 ভাবতে ভাবতে গাড়িটা দরজার সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকে অনির্বাণ দেখে তাদের ঘরের দরজা 2 হাত করে খোলা। সে বাইরে থেকেই ডাকতে শুরু করে, নয়ন, নয়ন, কোথায় তুমি নয়ন? ঘরে বাইরে কোথাও নেই মেয়েটা। গেল কোথায়? রাত 11টা বাজে। এবার ভয় হচ্ছে অনির্বাণের। কোথায় যেতে পারে এত রাতে? ফোনটাও বিছানায় রাখা। এসব ভাবতে ভাবতে হঠাৎ অনির্বাণের মনে পড়ে যায় হরেন দত্তর দোতলায় প্রায় সময় বাঁশি শুনতে যেত নয়ন, বলেছে তাকে। কিন্তু এত রাতে তো কোনো বাঁশির শব্দ পাওয়া যাচ্ছে না। তবু একবার গিয়ে জিজ্ঞেস করলে হয় হরেনবাবুকে, উনি কিছু জানলেও জানতে পারে। এই ভেবে অনির্বাণ দোতলায় ছুটল হরেন দত্তর দোতলার ঘরে। দরজাটাও খোলা। ঘরে ঢুকে অনির্বাণ
দুটো ঘর, রান্নাঘর, বাথরুম সমস্ত জায়গা খুঁজে দেখল, কেউ কোথাও নেই। হঠাৎ অনির্বাণের কানে এলো কেউ যেন কী সব মন্ত্রোচ্চারণ করছে। ওম হ্রিং ব্রিং ক্লিং চামুণ্ডায় বিদ্যে নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিদ্যে নমঃ। কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? ঘরে তো কেউ কোথাও নেই। হঠাৎ অনির্বাণের মনে হলো আওয়াজটা কোনো বন্ধ দেওয়ালের ভিতর থেকে আসছে। এ দেওয়াল ও দেওয়াল কান লাগিয়ে শোনার চেষ্টা করলো সে। দেওয়ালগুলোয় হালকা টোকা মেরে মেরে দেখতে থাকলো কোনোটা যদি ফাঁপা হয়, অর্থাৎ গোপন দরজা থাকে। দেওয়ালের গা বেয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে হোঁচট খেলো। মেঝেতে কিছু একটা আছে। মেঝের দিকে তাকিয়ে অনির্বাণ দেখল একদম দেওয়াল ঘেঁষে মেঝেতে একটা আংটা মতো। সেটা ধরে টান মারতেই মেঝে থেকে পাথরটা উঠে চলে এলো। অনির্বাণ দেখল একটা সুড়ঙ্গ। ততক্ষণে মন্ত্রের আওয়াজ আরও বেশি করে শোনা যাচ্ছে। ওম হ্রিং ব্রিং ক্লিং চামুণ্ডায় বিদ্যে নমঃ। ওম হ্রিং ব্রিং ক্লিং চামুণ্ডায় বিদ্যে নমঃ। সুড়ঙ্গের মধ্যে দিয়ে একটা আলোও দেখা যাচ্ছে। সুড়ঙ্গ পথ ধরে নেমে গেল অনির্বাণ। ভিতরে গিয়ে যা দৃশ্য দেখল তাতে অনির্বাণের রক্ত হিম হয়ে গেল। বুড়ো হরিণ দত্ত কাপালিকের মতো বেশ ধরে একটা আসনে বসে আছে। কপালে তিলক টানা ছাই বর্ষ মাখা। তার সামনে হোমকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশে রাখা থালা থেকে মুঠো মুঠো কি যেন তুলছে আর আগুনে আহুতি দিচ্ছে। সামনে সাজানো কঙ্কালের শাড়ি মুন্ডু। হোমকুণ্ডের উল্টো দিকে হাঁড়ি কাঠে মাথা দিয়ে হাঁটু মুড়ে চুপ করে বসে এক দৃষ্টে বুড়ো পিশাচটার দিকে তাকিয়ে আছে এবং তার কার্যকলাপ দেখছে নয়নতারা। অনির্বাণ দৌড়ে গিয়ে নয়নতারার সামনে হাঁটু মুড়ে বসে বারংবার তাকে ডেকে চলল। নয়ন, 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 কি করছো এখানে? নয়ন, নয়ন, ওঠো বলছি, শিগগির ওঠো নয়ন। কিন্তু নয়নতারা অনির্বাণের কোনো কথাই যেন শুনতে পাচ্ছে না। এবার অনির্বাণ অস্থির হয়ে এক টানে নয়নতারাকে দাঁড় করিয়ে দিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো নয়নতারা আবার গিয়ে সেই হাঁড়ি কাটে মাথা গলিয়ে পূর্বের ভঙ্গিতে বসে পড়ল। এবার মন্ত্রোচ্চারণ থামিয়ে হরিণ দত্ত অট্টহাস্য করল, বলল, হা হা হা, ও আমার অনুমতি ছাড়া এক পাও নড়বে না। তোমার স্ত্রীকে আমি আজ বলি দেব। এই নিয়ে পঞ্চম বলি আমার, এটাই শেষ বলি। এরপর আমি এত শক্তিশালী হয়ে যাব যে সারা জীবনের অমরত্ব লাভ করব। সারা জীবন সুস্থ সবল ও বলিষ্ঠ থাকব। একটা শয়তান সম শক্তি আমি লাভ করব। এতক্ষণে অনির্বাণ বৃদ্ধের সব কথা শুনছিল। এবার রেগে বৃদ্ধের দিকে তেড়ে গিয়ে তার গলা চেপে ধরল। বৃদ্ধ এক ঝটকায় তাকে ফেলে দিয়ে ধারালো অস্ত্রটা নিয়ে নয়নতারার দিকে এগিয়ে গেল। অনির্বাণ প্রাণপণ বাধা দেওয়ার চেষ্টা করছে আর চিৎকার করে বলে চলেছে, পাপী, আমি তোকে আর একটাও পাপ কাজ করতে দেবো না। আমার নয়নের কোনো ক্ষতি হতে আমি দেব না। নয়ন, নয়ন, ওঠো তুমি, নয়ন, নয়ন। অনেক ধস্তাধস্তির পর আবার অনির্বাণকে ছিটকে ফেলে দেয় হরিণ দত্ত। অনির্বাণ ছিটকে গিয়ে পড়ে বুড়োর আসনে মুখ থুবড়ে। মুখ তুলে দেখে পাশে রাখা সেই বাঁশি, যার সুরে মন্ত্রমুগ্ধ হয়ে আজ নয়নের এত বড় বিপদ। অনির্বাণ বাঁশিটা তুলে নিয়ে হোমকুণ্ডের আগুনে নিক্ষেপ করে। তৎক্ষণাৎ বৃদ্ধ ছিটকে মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে অনর্গল রক্তপাত হতে থাকে। এদিকে নয়নতারাও সম্বিত ফিরে পায়। সে হাঁড়ি কাঠ থেকে মাথা তুলে সোজা হয়ে উঠে দাঁড়ায়, ছুটে গিয়ে অনির্বাণকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। এদিকে হরেন দত্ত ছটফট করতে করতে মারা যায় এবং অদ্ভুতভাবে তার মৃতদেহটা হোমকুণ্ডের আগুনে মিশে গিয়ে একটা কালো ধোঁয়ায় সারাটা ঘর ভরে যায়। আসলে সে অনেক দিন আগেই মারা গিয়েছিল,
কিন্তু বাঁশির মধ্যে ছিল তার আত্মাটা। অনিচ্ছা মৃত্যুর কারণে সে মন্ত্র বলে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। জীবিতকালীন সে বড় বড় তান্ত্রিকদের সাথে মেলামেশা করত। তাদেরই সাহায্যে ও মন্ত্র বলে এইরূপ ঘটনা ঘটেছিল। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।